হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে মোদি 3.0 যে ক্যাবিনেট মিনিস্টার লিস্ট জারি করা হয়ে গেছে, সেখানে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তার সমস্ত বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কে কোন পদে আছেন, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার কে আছেন, মিনিস্টার অফ স্টেট কে আছেন, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ কে আছেন, তার লিস্ট এক এক করে নামের সঙ্গে সঙ্গে সমস্ত বিস্তারিত আলোচনা করব। আর তাছাড়াও আলোচনা করব যে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার যে আছে, সেখানে 81 জনের বেশি কেন মন্ত্রী থাকতে পারে না। দেখো, তাহলে বর্তমানে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে, বর্তমানে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্পর্কে কিছু আলোচনা করে নিই, তারপরে সেই লিস্টটি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, যে কে কোন পোর্টফোলিওতে আছে, অর্থাৎ কে কোন মন্ত্রণালয় পেল। দেখো, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে বর্তমানে যে কতজন মন্ত্রী আছে, মনে রাখবে যে বর্তমানে আছে হচ্ছে 72 জন। ঠিক আছে, কোনো কোনো জায়গায় 71 জন লেখা আছে, কোনো কোনো জায়গায় তোমরা লেখা থাকবে দেখবে 71 জন। সেটা কিসের জন্য? যে 71 জন তো হয়ে গেল মন্ত্রিসভায় মন্ত্রীরা, আর তার সঙ্গে একজন হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার। অর্থাৎ প্রধানমন্ত্রী। তাহলে এই প্রাইম মিনিস্টার আর 71 জন মন্ত্রী টোটাল মিলিয়ে 72 জন। তাহলে এবছর মন্ত্রিসভায় 72 জন কিন্তু মন্ত্রী আছেন। তাহলে বোঝা গেল এতটুকু। এখন দেখো, এই যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, অর্থাৎ যে কাউন্সিল অফ মিনিস্টার আছে, এই যে কাউন্সিল অফ মিনিস্টার, একে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ কি কি? সেই 3টি ভাগ বলতে গেলে একটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রীরা বা ক্যাবিনেট মন্ত্রীগণ, ক্যাবিনেট মন্ত্রীগণ। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আর একটা হচ্ছে প্রতিমন্ত্রী, অর্থাৎ মিনিস্টার অফ স্টেট। তাহলে এখানে কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ, তাকে এই 3টি ভাগে ভাগ করা যায়। বোঝা গেল? আর এই 3টিরই হেডকে, অর্থাৎ প্রধানকে, প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদকে হেড যিনি, তিনি হচ্ছেন ভারতের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, তার দ্বারাই পরিচালিত হয় মন্ত্রী পরিষদ। তাহলে এখানের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীগণ কারা? বর্তমানে যে 72 জন আছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, ঠিক আছে, এখানের মধ্যে প্রধানমন্ত্রীকে ছাড়া 71 জন আছেন। তাহলে এই 71 জনের মধ্যে, ঠিক আছে, এই 71 জনের মধ্যে 30 জন আছেন হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী পদে। তাহলে একটু পরে যে লিস্টটা নিয়ে আলোচনা করব, যে 30 জন কারা কারা, সমস্ত আলোচনা করব। যে বর্তমানে কি বিদেশ মন্ত্রী কার কাছে আছে, এস জয়শঙ্করের কাছে আছে, পরে অর্থমন্ত্রী, তারপরে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কিছু কিছু মন্ত্রীরা এখনও আগের মতনই আছে, ক্যাবিনেট মন্ত্রীতে অতটা পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে বর্তমানে এই 30 জন আছেন হচ্ছে এই ক্যাবিনেট মন্ত্রীগণের মধ্যে, অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার। তাহলে 2024-এ বর্তমানে যে লিস্টটা জারি হয়েছে, সেখানে 30 জন আছেন ক্যাবিনেট মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ক্যাবিনেট কি মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, অর্থাৎ এখানে কিন্তু পৃথক মন্ত্রণালয় দেওয়া হয়, স্বাধীন মন্ত্রণালয় দেওয়া হয় এই রাষ্ট্রমন্ত্রীকেও। সেখানের মধ্যে আছেন হচ্ছে 5 জন। তাহলে 5 জন হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, আর 36 জন হচ্ছে প্রতিমন্ত্রী। অর্থাৎ এই প্রতিমন্ত্রীদের কিন্তু আলাদা করে কোনো পোর্টফোলিও অর্থাৎ মন্ত্রণালয় দেওয়া হয় না, এরা ক্যাবিনেট মন্ত্রীগণদেরই কিন্তু সাহায্য করে থাকে। বোঝা গেল? আর এই যে রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, তাদেরকে কিন্তু কিছু আর কি মন্ত্রণালয়, পৃথক মন্ত্রণালয় দেওয়া হয়, অর্থাৎ পোর্টফোলিও দেওয়া হয়, তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আর ক্যাবিনেট মন্ত্রীগণ কারা? যারা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই ক্যাবিনেট মন্ত্রীগণের কাছে থাকে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল সিনারিও। তাহলে এখন তোমাদের একটু আগে যে কোশ্চেনটা করলাম, যে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, এখানের মধ্যে 81 জনের বেশি কিন্তু
মন্ত্রী থাকতে পারে না। কিসের জন্য? যে আমাদের ভারতে কিন্তু সংবিধান সংশোধনী হয়, ঠিক আছে? 2003 সালের এই সংবিধান সংশোধনী, 2003 সালে একটি সংবিধান সংশোধনী হয়, সেটা হচ্ছে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 থেকে। এইটা যে হয়, এই 91তম সংবিধান যে হয়, সংশোধনী হয়, তার দ্বারা কি করা হয় যে ভারতের যে লোকসভা আছে, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। আর তার দ্বারা প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করেন, তারপরে প্রধানমন্ত্রী একটা তালিকা রাষ্ট্রপতির কাছে দেন, তারপরে রাষ্ট্রপতির দ্বারা সেই ব্যক্তিরা কিন্তু শপথ গ্রহণ করে তার মন্ত্রণালয়ে অভিষিক্ত হন, অর্থাৎ শপথ গ্রহণ করেন। তাহলে এখানের মধ্যে 81 জনের কথা কেন বলা হয়েছে? যে এই 2003 সালের যে 91তম সংবিধান সংশোধনী হয়, তাতে বলা হয়েছে যে লোকসভার যে স্ট্রেংথ, অর্থাৎ লোকসভাতে যতজন সদস্য সংখ্যা আছে, অর্থাৎ লোকসভার সিট সংখ্যা কত? লোকসভার সিট সংখ্যা হচ্ছে 543। তাহলে এই 543-এর 15%, 543-এর 15% অর্থাৎ এই 543-এর 50% এর বেশি মন্ত্রী পরিষদে থাকতে পারে না। তাহলে এই 543-এর 50%ই হলো এই 81। তাহলে এই 81 জনের বেশি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী থাকতে পারে না। এর জন্যই সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং কত সালে সেটা তোমাদের বলে দিলাম, 2003 সালের 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর এখানের মধ্যে তোমাদের একটা কোশ্চেন আসবে যে এই দেখো, যে এখানের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আর ক্যাবিনেট মন্ত্রীগণ, তাদের মধ্যে কি পার্থক্য? যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ক্যাবিনেট মন্ত্রীগণ, রাষ্ট্রমন্ত্রীগণ আর প্রতিমন্ত্রীগণ, এই তিনটিকে মিলিয়ে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার। কিন্তু ক্যাবিনেট মিনিস্টার কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় আছে, অর্থাৎ পোর্টফোলিও আছে, তাদের সমন্বয়ে যে গঠিত, সে তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে গঠিত কিন্তু এই ক্যাবিনেট মন্ত্রীগণ, ঠিক আছে? তাহলে একটা পার্থক্যটা মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে যে এই ক্যাবিনেট শব্দটা, এটা কিন্তু ক্যাবিনেট মন্ত্রীগণ, এই যে ক্যাবিনেট শব্দটা, সেটা কিন্তু ভারতের সংবিধানে প্রথমে ছিল না, ঠিক আছে? এটা যুক্ত হয় হচ্ছে কবে? মনে রাখবে যে 1978 সালে, 1978 সালে একটা সংবিধান সংশোধনী হয়। সেটা কততম সংবিধান সংশোধনী? সেটা হয় হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। তাহলে এই যে 1978 সালের 44তম সংবিধান সংশোধনী হয়, তার দ্বারা ভারতের যে সংবিধানের একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 552। এই 552 নম্বর আর্টিকেলে কিন্তু এই ক্যাবিনেট শব্দটা যুক্ত করা হয়। তার আগে কিন্তু এই ক্যাবিনেট মন্ত্রীগণ ছিল, কিন্তু ক্যাবিনেট শব্দটা ভারতের সংবিধানে ছিল না। সেটা যুক্ত হয় 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 552 নম্বর আর্টিকেলে। তাহলে এই 552 নম্বর আর্টিকেল কি? এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষেত্রে রাষ্ট্রপতি যে ঘোষণা করে, সেটার জন্য এই 552 নম্বর আর্টিকেল। অর্থাৎ ভারতের সঙ্গে যদি অন্য কোনো দেশের যুদ্ধ বাঁধে, বা ভারতের ভিতরেই, ভারতের অভ্যন্তরেই, আমাদের দেশের অভ্যন্তরেই যদি কোনো সশস্ত্র আন্দোলন অর্থাৎ আক্রমণ শুরু হয়ে যায়, তখন কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারেন? যে 552 নম্বর আর্টিকেলের দ্বারা ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি যে এই ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করবে, সেটা কার পরামর্শে? মনে রাখবে যে এই প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী এবং এই যে ক্যাবিনেট মিনিস্টার, তাদের পরামর্শে, তারা উভয় মিলে যখন রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে, জানাবে যে ভারতে আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হোক, তারপরে রাষ্ট্রপতি এটা ঘোষণা করবে। এই 552 নম্বর আর্টিকেলের দ্বারা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারবে, তার আগে কিন্তু করতে পারে না। রাষ্ট্রপতি একটা পদ হচ্ছে সাংবিধানিক প্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতা হচ্ছে এই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের হাতেই তো প্রকৃত ক্ষমতা। রাষ্ট্রপতি শুধুমাত্র নাম সর্বস্ব শাসক, আর প্রকৃত শাসক কিন্তু ভারতের প্রধানমন্ত্রী। তাহলে এখানের মধ্যে 1975 সালে কি হয়? যে 1975 সালে কিন্তু ভারতে এই ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা হয় এই 552 নম্বর আর্টিকেলের দ্বারা। সেই যে 1975 সালে, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তখন কি হয়? যে ভারতের সংবিধানে তখন তো এটা ছিল না, কি ক্যাবিনেট মন্ত্রীগণের এটার উল্লেখ ছিল না, ঠিক আছে? তখন কি করে? যে ইন্দিরা গান্ধী নিজে
তখনকার যে রাষ্ট্রপতি ছিল তাকে এই ন্যাশনাল ইমার্জেন্সি আর কি ঘোষণা করার জন্য বলে। তারপরে 1975 সালে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলার জন্য আর কি ইন্দিরা গান্ধী কী করে, যে আর কি ইমার্জেন্সি ঘোষণা করে। তারপরে ফলাফল খুব খারাপ হয়। তার জন্য এখন কি হয়, তারপরে কী করা হয় যে 1975 সালের পরে 1978 সালে এটা দেওয়া হয় যে এই 552 নম্বর আর্টিকেলে এই যে ক্যাবিনেট শব্দটা যুক্ত করা হয়। কিসের জন্য? যে বলা হয় যে এই আর্টিকেলে যে শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে গিয়ে বললে হবে না যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দাও, তাহলে কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে না। ক্যাবিনেট মিনিস্টার এবং প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারা উভয় মিলে যখন রাষ্ট্রপতিকে জানাবে যে ভারতের মধ্যে আর কি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বা ভারত কোনো দেশের সঙ্গে যুদ্ধে আছে, আর কি জরুরি অবস্থা জারি আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হোক, তখন রাষ্ট্রপতি আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, তার আগে নয়। তাহলে এই ক্যাবিনেট শব্দটা যুক্ত হয় এর জন্যই, যাতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একা নিজে গিয়ে রাষ্ট্রপতির কাছে জানিয়ে দেয় এবং 552 নম্বর আর্টিকেলের দ্বারা আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কিন্তু এখন তা হবে না। এখন ক্যাবিনেট মিনিস্টারগণ এবং প্রাইম মিনিস্টার তারা উভয় মিলে রাষ্ট্রপতিকে জানালে তারপরে রাষ্ট্রপতি এই 552 নম্বর আর্টিকেলের দ্বারা ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করতে পারে। তাহলে এই কিছু বললাম আর কি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্পর্কে কিছু একটা, এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে, তাই একটু বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখব যে ভারতের আর কি কে কোন পদে আছেন। তাহলে তোমরা এখন স্ক্রিনে দেখতে পারবে লিস্টটি, ঠিক আছে, প্রত্যেকটি লিস্ট। 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন মিনিস্টার অফ স্টেটস উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, আর 36 জন হচ্ছে মিনিস্টার অফ স্টেট। তাহলে এই যে লিস্টটা, এই লিস্টটা তোমরা এখন স্ক্রিনে দেখো, ঠিক আছে। প্রথমেই দেখো যে ক্যাবিনেট মিনিস্টার কে কে আছেন। বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার 30 জন আছেন। দেখো 30 জন কে কে। প্রথমেই দেখো আমাদের তো প্রধানমন্ত্রী আছেনই, যিনি হচ্ছেন, যার কাছে পোর্টফোলিও আছে হচ্ছে যে প্রাইম মিনিস্টার অ্যান্ড অলসো ইন চার্জ অফ মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, all important policy issues and all other portfolios not allocated to any ministers। অর্থাৎ অন্যান্য মন্ত্রীদের আর কি যে সমস্ত পোর্টফোলিও দেওয়া হয়নি তা সমস্ত কিন্তু প্রধানমন্ত্রী আছে। আর প্রধানমন্ত্রী আছে হচ্ছে এই যেই সমস্ত বললাম, যে মিনিস্ট্রি অফ আর কি পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, এই সমস্ত, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে যেই সমস্ত পোর্টফোলিও অন্যান্য মন্ত্রীদের দেওয়া হয়নি তা সমস্ত প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব পড়ে, ঠিক আছে। তারপরে দেখো যে রাজনাথ সিং অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কিন্তু বর্তমানে রাজনাথ সিংই আছেন, আগেও ছিল এখনও আছেন, কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো অমিত শাহ, আগেও যেমন ছিল হোম অ্যাফেয়ার্স, বর্তমানেও আছেন, ঠিক আছে, হোম অ্যাফেয়ার্স অ্যান্ড কোঅপারেশন। তারপরে দেখো নিতিন গডকরি, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, এর কোনো পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে যে জে.পি. নাড্ডা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স, ঠিক আছে, এখন জে.পি. নাড্ডা আছেন, তার আন্ডারে এই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আছেন। তারপরে দেখো যে শিবরাজ সিং চৌহান, তার কাছে কি পোর্টফোলিও গেছে, অর্থাৎ কি মন্ত্রণালয় গেছে, দেখো এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপরে দেখো নির্মলা সীতারামন, তার কাছে আছে ফাইন্যান্স, আগেও ছিল, অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনই আছে, ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স। তারপরে এস জয়শঙ্কর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বিদেশ মন্ত্রণালয় এস জয়শঙ্করের কাছেই কিন্তু আছে। তারপরে হাউস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড পাওয়ার, এটা কিন্তু মনোহর লালের কাছে আছেন। তারপরে দেখো হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্টিল, এটা গেছে হচ্ছে এইচ.ডি. কুমারস্বামী, ঠিক আছে। তারপরে দেখো কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা গেছে হচ্ছে পীয়ূষ গোয়েলের কাছে। তারপরে এডুকেশন ধর্মেন্দ্র প্রধান, আগেও ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এখনও বর্তমানেও। তারপরে দেখো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটা হচ্ছে জিতেন রাম মাঝি, তার কাছে গেছে এই মিনিস্ট্রি। তারপরে দেখো যে পঞ্চায়েতি রাজ অ্যান্ড ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি, এটা গেছে হচ্ছে রাজীব রঞ্জন সিংয়ের কাছে। তারপরে দেখো স্পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে, ঠিক আছে, স্পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, এটা হচ্ছে সর্বানন্দ সোনোয়ালের কাছে গেছে এই মিনিস্ট্রি। তারপরে দেখো যে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটা হচ্ছে বীরেন্দ্র কুমার। তারপরে সিভিল এভিয়েশন, এটা হচ্ছে কে রামমোহন নাইডু, তার কাছে গেছে। তারপরে হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড নিউ রিনিউয়েবল এনার্জি, এটা হচ্ছে
প্রহ্লাদ যোশী তার কাছে গেছে। তারপরে জুয়াল ওরামের কাছে গেছে হচ্ছে ট্রাইবেল অ্যাফেয়ার্স। তারপরে টেক্সটাইলস, এটা হচ্ছে গিরিরাজ সিং। তারপরে হচ্ছে রেলওয়ে, রেলওয়েটা কিন্তু অশ্বিনী বৈষ্ণবের কাছেই গেছে, ঠিক আছে, আগেও ছিল এখনও অশ্বিনী বৈষ্ণব। রেলওয়ে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তার কাছে গেছে। তারপরে দেখো যে কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, এটা গেছে হচ্ছে জ্যোতিরাদিত্য স্কিন্দিয়া। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে ভূপেন্দ্র যাদব। তারপরে কালচার ট্যুরিজম, এটা হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। তারপরে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অন্নপূর্ণা দেবী। তারপরে হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মাইনরিটি অ্যাফেয়ার্স। তারপরে আছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে হরদীপ সিং পুরী তার কাছে গেছে। তারপরে হচ্ছে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এটা হচ্ছে মনসুখ মান্ডিয়া। তারপরে হচ্ছে কোল অ্যান্ড মাইন্স, এটা হচ্ছে জি কিষান রেড্ডি। তারপরে হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে চিরাগ পাসওয়ান। আর লাস্ট হচ্ছে জলশক্তি, এটা হচ্ছে CR পাটিল তার কাছে গেছে। তাহলে এখানে টোটাল 30 জন ক্যাবিনেট মিনিস্টার আছেন, আর একজন হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ঠিক আছে। তাহলে ক্যাবিনেট মিনিস্টার দেখলে, এবার দেখে নিই যে এখন মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, অর্থাৎ এখানে রাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী কারা? এখানে 5 জন আছে, ঠিক আছে। 5 জনের মধ্যে কে কে দেখো, প্রথমে হচ্ছে রাও ইন্দ্রজিৎ সিং, তার কাছে কোনটা গেছে? তার কাছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ঠিক আছে। প্ল্যানিং, এটারও ইন্ডিপেন্ডেন্ট চার্জ। অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ফর কালচার, এটা হচ্ছে রাও জিতেন্দ্র সিং। তারপরে হচ্ছে দেখো জিতেন্দ্র সিংয়ের কাছে গেছে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তারপরে আর্থ সায়েন্স, এটারও ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তারপরে MOS ইন দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, MOS ইন দ্য মিনিস্ট্রি অফ পার্সোনাল। তারপরে পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, MOS ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তারপরে MOS ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিভিস। তাহলে এই যে মিনিস্টার অফ স্টেট আর কি ইন্ডিপেন্ডেন্ট চার্জ, তারা ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করে থাকে এবং আলাদা কিন্তু তারা আর কি স্বাধীনভাবেও মন্ত্রণালয় পেয়ে থাকে। তারপরে দেখো যে অর্জুন রাম মেঘওয়াল, তার কাছে আছে ল অ্যান্ড জাস্টিস ইন্ডিপেন্ডেন্ট চার্জ। তারপরে MOS ইন দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তারপরে দেখো যাদব প্রতাপ রাও গণপত রাও, তার কাছে গেছে আয়ুষ ইন্ডিপেন্ডেন্ট চার্জ অ্যান্ড MOS ইন দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তারপরে দেখো জয়ন্ত চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ইন্ডিপেন্ডেন্ট চার্জ অ্যান্ড MOS ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে এখানে 5 জন টোটাল মিনিস্টার্স অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী। এবার দেখে নিই যে প্রতিমন্ত্রী, অর্থাৎ 36 জন কিন্তু এখানে প্রতিমন্ত্রী আছে, ঠিক আছে, মিনিস্টার অফ স্টেট যাকে বলা হয় ইংরেজিতে। তাহলে এক এক করে দেখে নাও যে জিতিন প্রসাদ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তারপরে দেখো শ্রীপদ নাইক পাওয়ার অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। তারপরে পঙ্কজ চৌধুরী ফাইন্যান্স। তারপরে কৃষণ পাল কোঅপারেশন। তারপরে রামদাস আথাওয়েল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তারপরে রামনাথ ঠাকুর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপরে দেখো যে হোম অ্যাফেয়ার্স গেছে হচ্ছে নিত্যানন্দ রায়। তারপরে অনুপ্রিয়া পাটেলের কাছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। তারপরে দেখো ভি সোমান্না জলশক্তি অ্যান্ড রেলওয়েজ, অর্থাৎ এটা কি মিনিস্টার অফ স্টেটটা কী করে, যে সাহায্য করে অন্যান্য যে ক্যাবিনেট মন্ত্রীরা আছে তাদেরকে সাহায্য করে থাকে, ঠিক আছে। তারপর দেখো চন্দ্রশেখর পেমাসানি, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস। তারপরে দেখো SP সিং বাঘেল, এটা হচ্ছে ফিশারিজ এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি অ্যান্ড পঞ্চায়েতি রাজ। তারপরে দেখো শোভা কারান্দ লাজে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এরা হচ্ছে কি, এরা হচ্ছে আর কি সাহায্যকারী, ঠিক আছে, তারা সাহায্য করবে ক্যাবিনেট মিনিস্টারদের কাজে। এদের কাছে কিন্তু কোনো আর কি ইন্ডিপেন্ডেন্ট কোনো আর কি মন্ত্রণালয় অর্থাৎ স্বাধীন মন্ত্রণালয় দেওয়া নেই, ঠিক আছে। তারপর দেখো কীর্তিবর্ধন সিং, তিনি হচ্ছেন এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপরে এল মুরুগান ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। তারপরে দেখো BL বার্মা কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তারপরে দেখো শান্তনু ঠাকুর পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। তারপরে সুরেশ গোপী পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড ট্যুরিজম। তারপরে অজয় তামটা রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তারপরে বান্ডি সঞ্জয় কুমার হোম অ্যাফেয়ার্স। তারপরে কমলেশ পাসওয়ান রুরাল ডেভেলপমেন্ট। তারপরে দেখো ভাগীরথ চৌধুরী এগ্রিকালচার অ্যান্ড
ফার্মার্স ওয়েলফেয়ার, সতীশ চন্দ্র দুবে কোল অ্যান্ড মাইন্স, তারপরে সঞ্জয় সেঠ ডিফেন্স, তারপরে রাভনীত সিং বিট্টু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রেলওয়েজ, তারপরে দুর্গাদাস উইকে ট্রাইবেল অ্যাফেয়ার্স, রাক্ষা নিখিল খাদসে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। পরে দেখো সুকান্ত মজুমদার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। এই যে সুকান্ত মজুমদার ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গেরই একজন কিন্তু এমপি, ঠিক আছে, পশ্চিমবঙ্গে থেকে গেছেন তিনি সুকান্ত মজুমদার। তাকে কিন্তু এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন তাকে কিন্তু প্রতিমন্ত্রী করা হয়, ঠিক আছে, অর্থাৎ মিনিস্টার অফ স্টেট করা হয়। তারপরে দেখো সাবিত্রী ঠাকুর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপরে দেখো দোকান সাহু হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, তারপরে রাজভূষণ চৌধুরী জলশক্তি, তারপরে ভূপতি রাজু শ্রীনিভাসা বর্মা হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড স্টিল, তারপরে হর্ষ মালহোত্রা কর্পোরেট অ্যাফেয়ার্স রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, তারপর দেখো নিমুবেন জয়ন্তী ভাই বানভানিয়া কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, তারপরে মুরলীধর মহল তিনি হচ্ছেন কর্পোরেশন অ্যান্ড সিভিল এভিয়েশন, তারপরে জর্জ কুরিয়ান, তারপরে দেখো জর্জ কুরিয়ান তিনি হচ্ছেন মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, তারপরে দেখো পবিত্র মার্ঘে রীতা এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড টেক্সটাইল। তাহলে এই হয়ে গেল এখানে টোটাল 36 জন মিনিস্টার অফ স্টেট অর্থাৎ প্রতিমন্ত্রী, ঠিক আছে। এই প্রতিমন্ত্রী 36 জন, 5 জন হচ্ছে মিনিস্টার অফ স্টেট আর কি উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, অর্থাৎ এখানে হচ্ছে রাষ্ট্রমন্ত্রী, আর এখানে মধ্যে টোটাল 30 জন আছে ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী। তাহলে 30 জন, এখানে 5 জন আর এখানে 36 জন, টোটাল হয় 71 জন, ঠিক আছে। আর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে টোটাল 72 জন কিন্তু আমাদের মন্ত্রী পরিষদে বর্তমানে সদস্য সংখ্যা আছে। আর মনে রাখবে এবার যে আমাদের ভারতের লোকসভা পার্লামেন্টে কিন্তু মহিলাদের যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আগের বারের তুলনায় আরও কমে গেছে। আগের বার কিন্তু 14% ছিল, এবার কিন্তু কমে 13.62% হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পারলে যে এখন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ঠিক আছে, আর তাদের হেড হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি। তাহলে এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো। তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।